স্রোত সার্থককে জিম্মি করে রেখে এবার মুক্তিপণের আদায় করার চেষ্টা করলো ক্রান্ত এবং ওর গ্যাংরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বলতে থাকে যে এত বড় দুঃসাহস যখন ওরা আমাদের বিরুদ্ধে দেখিয়েছে এবং আমাদের বিরুদ্ধে এত দিন ধরে আমাদেরকে বোকা বানিয়ে চক্রান্ত যখন করার চেষ্টা করেছে, এর জন্য তো অবশ্যই ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। কি বলেন মীনাক্ষী? এতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আপত্তি বলছেন কি আপনি? আমি তো বরঞ্চ আপনাদের সঙ্গ দেব এবং যা করার আমি করব, নিজ হাতে করব। প্রয়োজনে ওদের হাত পা বেঁধে আমি এখানেই ওদেরকে জ্যান্ত পুঁতেও রাখতে পারি। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে মন্দিরে তাকিয়ে দেখছিস কি? এদেরকে এক্ষুনি আমাদের ডেরায় নিয়ে চল এবং এদেরকে হাত পা বেঁধে একবারে নাজেহাল অবস্থা করে রাখ, যাতে কিনা এরা আর কোনোদিন এরকম দুঃসাহস না দেখাতে পারে। এমন উচিত শিক্ষা এদেরকে দিবি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন তাদেরকে হেল্প করার জন্য সেই ডেরায় যায় এবং স্রোত বলতে থাকে যে দিবে তুই কিন্তু মোটেও এই কাজটা ভালো করছিস না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কার জন্য আমরা এত দূর অবধি এলাম, ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা করছে যে এই মেয়েটার জন্য আমরা এত কষ্ট করেছি। স্রোত অন্যদিকে মন্দিরে মীনাক্ষীর দিকে আঙুল তুলে বলতে থাকে যে এই যা কিছু সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয়েছে না মীনাক্ষী, সব কিছুর জন্য তুমিই দায়ী। তোমার জন্য আজকে আমাদেরকে এতটা অশান্তি পোহাতে হচ্ছে, এতটা ভয়ে ভয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সার্থক বলতে থাকে যে আপনাদের আরও দিন আসতে চলেছে, আপনারা শুধু অপেক্ষা করুন, আজ সন্ধ্যের মধ্যে আপনাদের এগেনস্টে পুলিশ দেখুন কী করে। ঠিক সেই মীনাক্ষী স্রোতের মুখ চেপে ধরে বলতে থাকে যে একদম চুপ, একদম চ্যাটাং চ্যাটাং কথা বলে আমার মাথাটার ঘুরানোর চেষ্টা করিস না। কিন্তু স্রোত, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এবার দেখ তোদেরকে জিম্মি করে রেখে আমি কি করে রায় দিদিভাইয়ের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দোহাই তোর দিদিভাই, তুই তো খুব ভালো করে জানিস যে রায় দিদিভাই কনসিভ করেছে এবং রায় দিদিভাই খুব একটা শরীর সেরকমটা ভালো না। আর তুই যাওয়ার পর তো রায় দিদিভাই আরও বেশি ভেঙে পড়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে আর মারার চেষ্টা করিস না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে তাহলে তো আমার প্রতিশোধ নেওয়াটা ভালোভাবেই পূরণ হবে, কারণ আমি তো রায় দিদিভাইকে এখন ফোন করে তোদেরকে এখানে জিম্মি করে রেখে ওর কাছ থেকে মুক্তিপণ আদায় করবো। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে এখন আপনারা যখন এত বড় দুঃসাহস দেখিয়েছেন, আপনারা যখন এত দূর অব্দি এসেছেন, তাহলে আপনাদেরকে একটু খাতির করবো না? এবং আপনাদেরকে খাতির করার জন্য আমার হাতে তো সেরকম কানাকড়িও নিই এবং পয়সাও নিই, তাহলে সেটার জন্য তো অবশ্যই আপনার পরিবারের কাছ থেকেই আপনাদেরকে খাতির করার টাকাটা আমাকে আদায় করতে হবে, তাই না? মীনাক্ষী, তুমি বরঞ্চ ফোন করো তোমার পরিবারের কাছে এবং এদের বিনিময়ে মুক্তিপণের টাকা আদায় করার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন রায়ের কাছে ফোন করে বলতে থাকে দিদিভাই তুই আমার আওয়াজ শুনে নিশ্চয়ই চিনতে পেরে গেছিস, তাই আমি আর কথা বাড়াবো না। শোন, তোকে যেটা বলছি, তুই যদি সত্যি স্রোত সার্থককে সুস্থ সবলভাবে বাড়ি ফিরিয়ে নিতে চাস, তাহলে তুই 25 লাখ টাকা অ্যারেঞ্জমেন্ট কর যে কোনো মূল্যে আজ বিকেলের মধ্যে। নয়তো বা যদি বেশি দেরি করার চেষ্টা করিস বা পুলিশকে কল করে জানানোর কথা ভাবিস, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। তাৎক্ষণিকই কিন্তু ওদের মাথার খুলি উড়িয়ে দিবে একটা বুলেটে সহযোগিতায়। তুই বুঝতে পারছিস নিশ্চয়ই? আর এই বিষয়ে যদি বিন্দুমাত্র কোনো রকম কোনো দেরি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু ওদেরই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এবং ওদের মৃত লাশও হয়তো বা তোর কাছে আমি হস্তান্তর করতে পারি। এটা করতে কিন্তু আমার বিন্দুমাত্র হাত কাঁপবে না, কারণ আমাকে শান্তিতে যখন তোরা থাকতে দিস না, আমার শান্তি যখন তোরা ভঙ্গ করেছিস, এবার তোদের শান্তিও আমি ভঙ্গ করবো এবং তোদের রাতের ঘুম আমি কেড়ে নেবো। তাই যত শীঘ্রই সম্ভব 25 লাখ টাকা আমরা যে অ্যাড্রেস দেবো সেই জায়গায় নিয়ে পৌঁছে যা, নয়তো বা আমাদের থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।